প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। গত কয়েকদিন যাবৎ তোমাদেরকে আমি এবং আমার আর এক কলিগ দুজনে মিলে সরলরেখা পড়াচ্ছিলাম। আসলে সরলরেখার চ্যাপ্টারটা এতই বড় যে একটু সময় বেশি লেগে যায়। আবার অঙ্ক যদি করে দেওয়া হয় সব নিয়মের, তাহলে আরও বেশি সময় লাগে। এর উপকারিতাও অনেক। ভবিষ্যৎ জীবনে যখন তুমি বাস্তবে তুমি যখন কিছু করতে যাবে, প্রতিটা ক্ষেত্রে দেখবা সরলরেখার অ্যাপ্লিকেশন আছে। তাই আমরা তোমাদেরকে একটু সময় নিয়ে সরলরেখাটা পড়াচ্ছি। আজকের আমার পড়ার বিষয় হচ্ছে এক্সারসাইজ 3.6 সরলরেখা। এই প্রশ্নমালাটা আমি তোমাদের যাত্রা শুরু করছি, পড়ানো শুরু করছি, এবং তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইটা শুরু করার আগে প্রথমেই আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে। আমি তোমাদের ক্লাস 7 বা 8 বা 6, 7, 8 এই ছোট লেভেলের কিছু কথাবার্তা বলে দিই। তোমরা যখন জ্যামিতিতে হাতে খড়ি দিয়েছিলাম, তখন দেখো তোমাদের মনে আছে, সেই ক্ষেত্রে জ্যামিতি যখন পড়েছিলাম তখন তোমরা এরকম করেছিলে। দেখো, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তোমরা এখান থেকে শিখেছিলা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। কোন ক্লাসে শিখেছিলা? হয় 5, 6, 7, 8 এরকম ছোট ক্লাসে। তোমাদের সকলের এই কথাটা মনে আছে। এরপর যখন তোমরা একটু বড় হলা, অর্থাৎ এর চেয়ে যখন একটু বড় হয়ে গেলা, তখন দেখলা তোমরা শিখলা যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ হবে তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই। আজকে যে প্রশ্নমালাটা করাবো তখন এই সূত্রটা কাজে লাগবে। ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, উহার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। যাক, এই ছোট্ট কথাটা মনে থাকলে তোমার এইটা করা যাবে। তোমার এর পরের কথা হলো, দেখো প্রিয় শিক্ষার্থী, দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, অপর একটা রেখা যদি তাদের ছেদ করে, তাহলে আমরা সেখান থেকে পেয়ে আসছিলাম কি দেখো তো, একান্তর কোণদ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমরা এই দুইটা জ্যামিতির বেসিক কনসেপশনের উপর দাঁড় করিয়ে বা দাঁড় হয়ে আজকে আমি যে সূত্রগুলো শিখাবো, দুইটি রেখার অন্তর্গত কোণ প্রথমত শিখাবো। তারপর শিখাবো দুটি সরলরেখা কি করে সমান্তরাল হয় বা কোন শর্ত সাপেক্ষে সমান্তরাল হয়। তারপর শিখাবো একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখার লম্ব হলে। তারপর শিখাবো দুইটি সরলরেখা কোনো এক বিন্দুতে ছেদ করলে সেই ছেদ বিন্দুগামী অপর যে কোনো সরলরেখার সমীকরণ। আবার শিখাবো তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। 3.6 প্রশ্নমালার এই সূত্রগুলো আছে। এইগুলো দিয়ে আজকের যে লেকচারটা সেটা আমি তৈরি করেছি। প্রথম আসি দুইটি রেখার অন্তর্গত কোণ। এই দুটি রেখা বা সরলরেখা যাই বলো না কেন, আমরা এখানে সরলরেখা পড়াচ্ছি, আসলে সরলরেখাই বলা উচিত। আমরা দুইটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়, দুইটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। দেখো, তোমরা সবাই একটু আমার সাথে সাথে লিখে নাও, দুইটি সরল রেখার অন্তর্গত কোণ নির্ণয়। এই কোণ নির্ণয় কথাটা আমি যখন লিখি, দেখো তোমাদের স্বভাবত কারণেই মনে আসতে পারে কোথার কোণ, দুইটি সরলরেখা কোথায় মিলিত হয়েছে বা কোথায় ছেদ করেছে, তার মধ্যবর্তী কোণ কি হবে, সেই কোণটা কি করে নির্ণয় করা যায়। আমরা যখন এই কোণ নির্ণয় করতে যাব, তখনই আমরা জ্যামিতির যা কিছু করি না কেন প্রথম ধাপ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, প্রথম ধাপ বলো, প্রথম কাজ বলো, যাই বলো না কেন, সেটা হচ্ছে তোমার অক্ষের সাপেক্ষে। আমি একটা অক্ষের সাপেক্ষে একটা চিত্র এঁকে নেই। দেখো, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তোমরা সকলে এই জিনিসগুলো অনেক ছোট সময় থেকে জেনে আসছো। এখন দেখো, এই দুই অক্ষের সাপেক্ষে আমি দুইটি সরলরেখা আঁকতে চাই, তার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই। দেখো, আমি একটা রেখা টানলাম এরকম, আর একটা রেখা টানলাম এরকম। এই দুই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এই রেখাটার নাম দিলাম 1 নং রেখা। আমরা শিখে আসছিলাম কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানই হচ্ছে ঢাল। তাহলে এই কোণটা মান হচ্ছে, যদি θ1 ধরো, তাহলে ঢাল হবে tan
ট্যান অফ থিটা অন। কার এই ঢালটাকে আমরা m1 দ্বারা প্রকাশ করি। দেখো এইটাকে যদি আমি 2 নং সমীকরণ ধরি তাহলে এই কোণটা হবে θ2। আমি যদি এটাকে 2 নং সমীকরণ ধরি তাহলে এই কোণটা হবে θ2। সেই ক্ষেত্রে আমরা m2 হবে ট্যান অফ θ2। তোমরা এই দুইটা জিনিস যখন জানবে তখন ঢালের সংজ্ঞাটাও ভালো করে তোমাদের আয়ত্তে চলে আসবে। ধরো এই দুই রেখার অন্তর্গত কোণ থিটা। আমি এখন এই থিটার মানটা নির্ণয় করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইমাত্র যে কথাটা বললাম সেই কথার উপর ভিত্তি করে ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে আমি এই সূত্রটা বের করব। তোমাদের সকলের জানা আছে ত্রিভুজের যে কোনো এক বাহুকে তুমি যদি দেখো এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ালাম তাহলে কি হলো, এই বহিস্থ কোণ। তাহলে আমি এখান থেকে পাচ্ছি θ1 = θ প্লাস θ2। তোমরা যারা আমার সামনে বসে দেখছো তারা দেখো আমি এইটাকে 1 নং সমীকরণ ধরেছি, এটাকে 2 নং সমীকরণ ধরেছি। তার উপর ভিত্তি করে আমি এই কাজটা করতে যাচ্ছি। সেখান থেকে দেখো θ = তুমি পাচ্ছ θ1 মাইনাস θ2। তোমার এখানে ঢালের প্রশ্ন আছে, তাহলে তুমি কি করবে? সেই ক্ষেত্রে তুমি লিখতে হবে ঢাল মানে হলো ট্যান থিটা। তাহলে আমি দুই পাশে ট্যান নিয়ে নেই। ট্যান যখন নিব তোমাদের সকলের জন্য তখন একটা মেসেজ আমি দিতে চাচ্ছি। ট্যান a মাইনাস বির একটা সূত্র তোমরা সবাই জানো। তোমরা জানো ট্যান a মাইনাস ট্যান বি, তোমরা জানো ট্যান a মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান a ট্যান বি। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা যখন তুমি জানবে তখন দেখো ট্যান θ1 মানে হচ্ছে আমি ধরেছি কোনটা m1, তাহলে তুমি পাচ্ছ m1, আর θ2 মানে হচ্ছে m2 ট্যান θ2, তাহলে ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমি কি তাহলে সিদ্ধান্তে আসতে পারি কিনা দুইটি রেখার অন্তর্গত কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি ট্যান অফ θ = m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আসো প্রিয় শিক্ষার্থী, একটা কথা তোমাদেরকে আমি বলিনি, সে কথাটা হচ্ছে আমি যে 1 নং সমীকরণ এটা ধরেছি, 2 নং সমীকরণ এটা ধরেছি, আমি যদি একটু চিত্র পাল্টিয়ে দিই, আমি আগে এটা লিখে নিই, তাহলে আমরা এখানে একটা জায়গায় আমি লিখে রাখি। আমি এখানে কি পাচ্ছি এটা একটু তোমরা দেখো, বক্সের মধ্যে রাখি। আমি লিখছি ট্যান অফ θ = m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমি এই যে সরলরেখাটা 1 আর 2 কে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। আমি যদি এইটাকে 2 নং সমীকরণ দেই আর এইটাকে যদি 1 নং সমীকরণ দেই তাহলে এই কোণ হবে θ2, এই কোণ হবে θ1। প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তুমি পাবে θ2 = θ1। সেই ক্ষেত্রে তুমি পাবে θ2 = θ1। তুমি পাবে θ2 মাইনাস θ1। তুমি পাবে θ2 মাইনাস θ1 ট্যান অফ θ2 মাইনাস ট্যান অফ θ1, θ2 আর হলো θ1। আমি সবগুলো পাল্টে দিয়েছি। এবার তুমি এখান থেকে পাচ্ছ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 m1 1 প্লাস m2 m1। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন এই চিত্র আরেকটা চিত্র একেও কিন্তু দেখাতে পারতাম তোমাদের সময় বাঁচানোর জন্য, বা তোমরা যেহেতু এই জিনিসগুলো ছোট ক্লাসের জিনিস, এই কারণে আমি আরেকটা চিত্র এঁকে 1 নং আর 2 নং সমীকরণটা পাল্টিয়ে দেইনি। একটা সমীকরণটা প্রথম যেটাকে 1 নং বলেছি, দ্বিতীয় ক্ষেত্রে সেটাকে আমি 2 নং বললাম, আবার একটা তৈরি করলাম। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ একটা মাইনাস চিহ্ন চলে আসছে। নিয়ে যদি লেখো তাহলে এখান থেকে পাচ্ছ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। প্রিয় শিক্ষার্থী, এই যে দুইটা কাজ যে আমি করেছি, একদিকে ট্যান থিটা, এখানেও কিন্তু ট্যান থিটা, দুইটাকে যদি একসাথে লিখতে চাই তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি দুইটাকে একসাথে লিখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি দুইটাকে যদি একসাথে লিখি, ওখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে আমি লিখতে পারি প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি দুইটি সরলরেখার অন্তর্গত কোণ হচ্ছে ট্যান অফ থিটা = প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2।
আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। আসো প্রিয় শিক্ষার্থী, এত সময় শুধুমাত্র আমি ঢাল দিয়ে কথাটা বললাম। আমি তোমাদেরকে এখন শিখাতে চাচ্ছি দুইটা সরলরেখা যদি আমরা যে সরলরেখা লিখি সেইভাবে যদি লিখি। দেখো আমি এটাকে যদি ax প্লাস by প্লাস c আকৃতির দিয়ে সরলরেখাটা বলি, যেহেতু আমি দুইটা সরলরেখা বলবো তাহলে সেই কারণে a1x b1y c1, আর এই রেখাটাকে আমরা বললাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। যদি আমি এভাবে দেখাই এই দুইটা রেখার অন্তর্গত কোণ নির্ণয় করার কথা বলি, তাহলেও তোমার একই কথা আসবে, m1 আর m2 আসবে, অর্থাৎ ঢাল চলে আসবে। মধ্যবর্তী কোণ থিটা এটা কিন্তু পরিবর্তন হলো না। আমি আগের কথাটাকে নতুন করে উপস্থাপন করতে চাচ্ছি সরলরেখার সাপেক্ষে। আগে কিন্তু সরলরেখাটা কেমন ছিল সে কথা বলিনি, এবার সরলরেখার সাপেক্ষে যদি বলি। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে 1 নং সরলরেখা, এইটার ঢাল কি হবে? এটা m1 ইকুয়াল টু, আমরা এই কথাটা আবারও ভুললে চলবে না, তোমাদের মনে আছে তোমরা যখন ঢাল শিখেছো, এর আগের আমি যখন তোমাদের শিখিয়েছি তখন সংক্ষেপে ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে ওই রেখার x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, আর তার বাম দিকে একটা মাইনাস চিহ্ন, মাইনাস a1 বাই a2। আমি এখান থেকে লিখতে চাচ্ছি m2 ইকুয়াল টু মাইনাস a2 বাই b2। তোমাদের দুইটা কাজ আমি একসাথে করে দিলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে m1 বের করলাম, আমরা m2 বের করলাম। আমি যদি এই সমীকরণে m1 এবং m2 এর মান বসাই, তাহলে আমি দেখতে পাচ্ছি a1 বাই b1 মাইনাস কি হবে a2 বাই b2, আর নিচে পাচ্ছ অন প্লাস a1 b1 মাইনাস আর সাবগে হলো a2 b2। তুমি যদি এখন সিম্পলিফাই করো এই জায়গাটা, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি দেখো এখান থেকে তুমি পাচ্ছ প্লাস মাইনাস, এখানে মাইনাস a1 বাই b1 প্লাস a2 বাই b2 ডিভাইডেড বাই 1 প্লাস a1 a2 ডিভাইডেড বাই b1 b2। তুমি এই কথাটা লিখে নিতে পারো। এখন যদি তুমি এটাকে একটু সাজিয়ে লেখো, তাহলে দেখো তুমি a1 b2 মাইনাস a2 b1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। প্রিয় শিক্ষার্থী, আমি মাইনাস কমন নিয়ে প্লাস মাইনাসের সাথে গুণ করে দিয়েছি, তাহলে আমার এটা হয়ে যায় প্লাস, এটা হয়ে যায় মাইনাস, আর এই জায়গাটা দেখো আমার যা আছে ঠিক তাই থেকে যাচ্ছে। তাহলে আমি যদি কোনো সরলরেখা দ্বারা এটা প্রকাশ করতে যাই, তাহলে তার মধ্যবর্তী কোণ নির্ণয় করার পদ্ধতি এভাবেও দেখতে পারি। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দেই। এই মুহূর্তে মনে করো তোমরা যদি এরকম একটা সমীকরণ পাও, মনে করো 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, আর একটা মনে করো 7x মাইনাস 5y বা প্লাস 7y প্লাস 9 ইকুয়াল টু 0। এই দুইটা রেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে চাচ্ছ। অন্তর্গত কোণ নির্ণয় করার সূত্র আমরা লিখেছি a1 b2। অর্থ হচ্ছে তোমরা এখন সমীকরণটার বেলায় একটু বলে নাও a1 b2 কোনটা? a1 হচ্ছে 2। তুমি এটা থেকে লিখতে পারবা 2 ইন্টু b2 হচ্ছে কত? এই যে 5, 2 ইন্টু 5 মাইনাস a2 কত? 7, আর a1 কত? এই b1 কত? b1 হচ্ছে 3 ডিভাইডেড বাই, দেখো আমি 1 সেকেন্ডের মধ্যে যে কোনো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে এই সূত্রটাকে কাজে লাগাতে পারি, কারণ ঢাল নির্ণয় করতে গেলে তোমার সময় লেগে যাবে। ডিভাইডেড বাই a1 a2 মানে কত? 2 গুণন 7 প্লাস 3 গুণন 5। এই সূত্রটাকে কাজে লাগিয়ে ট্যান থিটার মান তুমি নির্ণয় করতে পারো। সেখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স নির্ণয় করলেই মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 3.6 প্রশ্নমালা 3.7 প্রশ্নমালা হয়ে গেলে আমি চেষ্টা করব তোমাদের 3.1 থেকে 3.7 পর্যন্ত এমসিকিউতে যে প্রশ্নগুলো 2, 3, 4, 5 মিনিট লাগে সেটাকে কি করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব যদি সুযোগ পাই। এর আগে দেখো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি দুইটা কাজ করেছি।
ট্যান থিটা ইকুয়াল টু আমরা বের করেছি প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m2। আমরা বের করেছি আবার প্লাস মাইনাস a1 b2 মাইনাস a2 b1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। এখন এইটা দিয়ে করতে গেলে এখান থেকে ঢাল বের করতে একটু সময় লেগে যাবে। যে সময়টা ঢাল বের করতে লাগবে সেই সময়টা এই সূত্রটা মনে করলে তোমার কাজটা অতিগত সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি একটা জিনিস শিখে ফেলেছি এবং একটা কাজ কি আমরা এখান থেকে করতে পারি? আসো প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটা ডিভিশনের পালা। এই যে প্লাস মাইনাস যে কথাটা হলো ট্যান থিটার মান, তার উপর ভিত্তি করে তুমি কোণগুলো কেমন হবে তা তুমি নির্ণয় করতে পারবে। যদি ধনাত্মক কোণ হয় তাহলে আমরা লিখি থিটা যদি সূক্ষ্ম কোণ হয়, এখানে একটু লিখে নাও লক্ষণীয় দিয়ে বা দ্রষ্টব্য, থিটা সূক্ষ্ম কোণ হলে, এই সূক্ষ্ম কোণ হলে, থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে তুমি বলবা ট্যান থিটার মান হবে ধনাত্মক। থিটা সূক্ষ্ম কোণ হলে ট্যান থিটা ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী, এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। আবার থিটা যদি স্থূল কোণ হয়, স্থূল কোণ হয় হলে ট্যান থিটার মান কি হবে? ঋণাত্মক। তাহলে আমরা সিদ্ধান্তে আসি, থিটা যদি সূক্ষ্ম কোণ হয় অর্থাৎ দুইটি রেখার অন্তর্গত কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে ট্যান থিটার মানটা হয়ে যাবে ধনাত্মক। আর দুইটি রেখার অন্তর্গত কোণ যদি স্থূল কোণ হয়ে যায় তাহলে ট্যান থিটার মান হয়ে যাবে ঋণাত্মক। ভবিষ্যতে যখন আমি অঙ্ক করব তখন এর বিশদ আলোচনা তোমাদের দেখিয়ে দেব কিভাবে এই জিনিসগুলো আসছে, বাস্তবিক প্রমাণ সহ দেখাবো। আসো প্রিয় শিক্ষার্থী, আমি এখন এক এক করে এখান থেকে কয়েকটা শর্ত বের করতে চাচ্ছি। নাম্বার 1, দেখো তো এই থিটার মান 0 ডিগ্রি হয়ে যেতে পারে। নাম্বার 1 শর্তগুলো তুমি দেখো, তুমি এইগুলো তোমার খুবই দরকার। থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, প্রিয় শিক্ষার্থী, থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে তুমি দেখো ট্যান অফ 0 ডিগ্রি, তোমরা সবাই জানো ট্যান অফ 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ 0 ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে তুমি পাচ্ছ m1 মাইনাস m2 ইকুয়াল টু 0 অথবা m1 ইকুয়াল টু m2। প্রিয় শিক্ষার্থী, যদি অন্তর্গত কোণ যদি 0 ডিগ্রি হয়, তোমরা সকলেই জানো দুইটি রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, দুটো হতে পারে। আমরা এখানে বলতে চাচ্ছি 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি পাচ্ছি? ঢালদ্বয় পরস্পর সমান। ঢালদ্বয় যদি পরস্পর সমান হয়, রেখাদ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল। তাহলে আমরা কি পাইলাম? দুইটি সরলরেখার মধ্যে যদি ইহাদের দুইটি সরলরেখার মধ্যে ইহাদের ঢালদ্বয় যদি পরস্পর সমান হয় অর্থাৎ m1 সমান m2 হয়, প্রথম রেখার ঢাল যদি m1, দ্বিতীয় রেখার ঢাল যদি m2 হয়, তাহলে এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে তুমি বলবা রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসি যে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ঢালদ্বয় পরস্পর সমান হবে অর্থাৎ রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আসো এবার 0 ডিগ্রি পরে আমি ধরতে চাচ্ছি 2 নম্বর শর্ত, থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়। তাহলে দেখো থিটা যদি 90 ডিগ্রি হয়, tan 90 ডিগ্রি মান তোমরা সবাই জানো অসংজ্ঞায়িত। আমি অসংজ্ঞায়িতটাকে যদি বলি অথবা একটু যদি ঘুরিয়ে বলি, tan না নিয়ে যদি কট বলি, কট 90 ডিগ্রি। তুমি যদি এখানে দেখো, আমরা অনেক সময় এই কাজটা একটু অন্যভাবে করি, তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই জায়গাটা কি লিখতে চেয়েছি, tan 90 ডিগ্রিকে আমি অসংজ্ঞায়িত না লিখে, অসংজ্ঞায়িত মানে এনি রিয়াল নাম্বার ডিভাইডেড বাই 0। এখন এনি রিয়াল নাম্বারটা নিয়ে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন থাকে, 1/0 লিখবো না 2/0 লিখবো না 3/0 লিখবো ইত্যাদি কথাবার্তা। সেই কারণে আমি একটু সবসময় যখন পড়াই সবাইকে বলি তোমরা একটু কথাটা ঘুরিয়ে নাও, তোমরা একটু কথাটা ঘুরিয়ে নাও। কট 90 ডিগ্রির মান সকলেই তোমরা জানো, অবশ্যই জানো 0 ডিগ্রি। তাহলে এটা জানো হলো 0 ইকুয়াল টু 1 প্লাস m1 m2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আমরা কি তাহলে বলতে পারি এই ইকুয়াল টু 0?
আমরা কি এখন বলতে পারি এখান থেকে প্রিয় শিক্ষার্থী m1 m2 = -1? তাহলে দুইটি সরলরেখার মধ্যে তাদের ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে রেখাদ্বয় কি হলো? পরস্পর লম্ব, অর্থাৎ মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা দুইটা সিদ্ধান্তে এসে গেছি ইতিমধ্যে। দুইটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ইহাদের ঢালদ্বয় পরস্পর সমান। দুইটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ইহাদের ঢালদ্বয়ের গুণফল -1। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এখন আসো, এই রেখাদ্বয় সমান্তরাল হলে আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, সেইটার শর্ত বের করে দিতে চাচ্ছি অন্যভাবে। তোমাদের জন্য আমি রেখাদ্বয় সমান্তরাল হলে, দেখো এই কথাটা একটু তোমরা লেখো, রেখাদ্বয় সমান্তরাল হলে এইটা কিন্তু এখন তোমার একটু আগে সমান্তরাল হলে কি লিখছিলাম? সমান্তরাল হলে আমি প্রথম বের করেছি কি m1 = m2। কি বের করেছি? m1 = m2। দুইটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত পেয়ে গেলাম একটু আগে, m1 = m2। আসো, এইটা তো ঢাল দিয়ে বললাম, আমি এইটা রেখা দিয়ে বলি, তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই। এই যে দুইটা রেখা, একটা রেখা হইল a1x b1y প্লাস c1 = 0, আরেকটা রেখা বলি a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে কি শর্ত প্রকাশ করে বা এর শর্তটা কি, সেটা আমি বের করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমি ঢাল ধরে নিচ্ছি m1, এখানে ঢাল আমি ধরে নিচ্ছি m2, কারণ এইটা 1 নং সমীকরণ আর এইটাকে আমি ধরি হলো 2 নং সমীকরণ। এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমি ঢাল বের করতে চাচ্ছি। কিভাবে চাচ্ছি? আবার সেই এমসিকিউর কথা বলি। শর্টকাট মেথডে ঢাল বের করার নিয়ম হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, মাঝখানে মাইনাস, x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, বাম দিকে মাইনাস। এই হলো আমাদের সূত্র। আমি কেবলমাত্র তোমাদের শিখালাম, কি শিখালাম প্রিয় শিক্ষার্থী? ঢালদ্বয় যদি পরস্পর সমান হয়, ওই যে m1 = m2 হলে, তাহলে আমি এখন লিখি m1 সমান্তরাল হওয়ার শর্ত কি? m1 = m2। m1 এর মানটা কি বসিয়ে দাও? m1 এর মানটা হচ্ছে -a1/b1, আর m2 এর মানটা বসে দাও a2/b2। এইটা কাটো। এবার আমরা যদি এই কাজটা করি, একটু একান্তরকরণ করে লিখি, তাহলে কি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে? একটু দেখো আমি কি লিখেছি। আমি একটু a1/a2 = b1/b2। এর অর্থ কি? হোয়াট ইজ a1, হোয়াট ইজ b1? প্রিয় শিক্ষার্থী একটু তাকাও। দুইটি সরলরেখার মধ্যে x এর সহগদ্বয়ের অনুপাত, দুইটি সরলরেখার মধ্যে y এর সহগদ্বয়ের অনুপাত। তাহলে কি বললাম? দুইটি সরলরেখার মধ্যে x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত যদি সমান থাকে, তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। কি পেলাম? প্রথম পেলাম ঢাল দিয়ে কি পেলাম? দুইটি রেখার ঢাল যদি পরস্পর সমান হয়, তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। আরেকটা কি পেলাম? প্রথম সরলরেখার x এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার x এর সহগ, যদি প্রথম সরলরেখার y সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার y সহগের সমান হয়, অর্থাৎ x এর সহগের অনুপাত, y সহগের অনুপাত। দুটি সরলরেখার মধ্যে x এর সহগের অনুপাত এবং y সহগের অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। আমি যেখানে এই কাজটা লিখেছি তার পাশে আমি একটু লিখে নেই a1 a2 = b1/b2। এটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এইটার মধ্যে থেকে আরো একটা কাজ করে নিতে পারি। সেই কাজটা হচ্ছে, তোমরা যদি করতে চাও করতে পারো, না করলেও এটা কোনো কথা না। a1 b2 = a2 b1 লেখা যায়। তাহলে a1 b2 - a2 b1 যদি শূন্যের সমান হয়, তাহলে আমি এই কথাটাও ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এই কথাটাও যদি হয়, এখান থেকে যদি আরেকটু ছোট্ট কাজ করি, a1 b2 - a2 b1 এর মান যদি শূন্যের সমান হয়, তাহলেও কিন্তু রেখাদ্বয় পরস্পর আমরা কি বলছি? সমান্তরাল। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে?
তাহলে কি আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে পারি? দুইটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, ইহাদের ঢালদ্বয় পরস্পর সমান, ইহাদের প্রথম সরলরেখার এক্সের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার এক্সের সহগ, যদি প্রথম সরলরেখার ওয়াই সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার ওয়াই সহগের সমান হয়, অথবা a1 b2 মাইনাস a2 b1 যদি 0 সমান হয়, তাহলে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। আসো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখান থেকে আরো একটা সুন্দর কথা বলতে চাচ্ছি। সেই সুন্দর কথাটা হচ্ছে, আমি এখন একটি সমান্তরাল রেখার, যে কোনো একটা সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। আমি তোমাদের এখন একটি সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। একটি সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এইটা রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। কি কথাটা বললাম? যে কোনো একটা সরল রেখা তার সমান্তরাল রেখা কি করে নির্ণয় করতে হয় সেটা তোমাদের শেখাতে যাচ্ছি, যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আমার সুবিধা মতো একটা সরলরেখা সমীকরণ লিখে নিলাম, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আসো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। হয় আমি প্রথম শর্ত দিয়ে বলবো ঢাল দিয়ে, হয় আমি দ্বিতীয় শর্ত দিয়ে বলবো। কিন্তু আমি এখন প্রথম শর্ত দিয়ে দ্বিতীয় শর্ত দিয়ে কি বলতে পারবো তখনই যদি কিনা দুইটা সমীকরণ দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই অনুপাতগুলো বের করতে পারি। আমি একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণ বানাতে যাচ্ছি, তাহলে তো আমি দুইটা সমীকরণের অনুপাত বা এটা লিখতে পারি না। প্রিয় শিক্ষার্থী, আমি এই রেখাটির ঢাল বের করে নিতে চাচ্ছি a বাই b। তোমরা সকলেই বুঝো যে কোনো সরলরেখা দেওয়া থাকলে তার ঢাল বের করার পদ্ধতি। আমি সেই কাজটা করে নিলাম। এখন দেখো, রেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হলে আমরা কি বলেছিলাম বলতো বাবারা? আমরা কি বলেছিলাম? m1 সমান m2, অর্থাৎ ঢাল দ্বয় পরস্পর সমান হবে। এখন দেখো, এই m1 যে কথা, m2 যে কথা, তাহলে নতুন যে সমীকরণটা বলতে চাচ্ছি সেখানে আমি a বাই m2 ইকুয়াল টু মাইনাস a বাই b কথাটা বলতে পারি। m2 ইকুয়াল টু নতুন যে সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি তার ঢালটাও হবে প্রথম সমীকরণের ঢালের সমান। তাহলে আগের ঢাল হলো m1, দ্বিতীয় ঢালটা হচ্ছে m2। এখন দেখো নতুন সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। এই কথাটাকে কাজে লাগাতে চাই। m কত? m মানে হচ্ছে এখানে m2। প্রিয় শিক্ষার্থী, a বাই b ইন্টু x প্লাস c ইকুয়াল টু y। তুমি কি তাহলে এভাবে সমীকরণটা লিখে নিতে পারো? এবার একটু সিম্পলিফাই করো। তোমরা যদি এখানে লেখো by ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বিসি, তুমি এখন সবগুলোকে এক পাশে নিয়ে যাও। এক্স প্লাস by মাইনাস বিসি ইকুয়াল টু 0। তুমি তোমরা এক্স প্লাস by এইটা ইকুয়াল টু 0। কি করলাম বাবা? তোমরা একটু সকলে তাকাও। আমি আগের যে সমীকরণটা আছে সেই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি বা করে ফেলেছি প্রায়, যেখানে কে ইকুয়াল টু মাইনাস বিসি, এই কথাটা একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে নাও। এখন কি দুইটা সমান্তরাল রেখা দেখো, চেহারা দেখিয়া চিনিবার নিয়ম তুমি একটু তাকাও। আমি যে সরলরেখাটা আগে ছিল আর নতুন যে রেখাটা নির্ণয় করলাম সেই রেখাটার মধ্যে আর আগের রেখাটার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? প্রথম সরলরেখার ছিল এক্স প্লাস by প্লাস সি, দ্বিতীয়টা হলো কে। কি হলো? সি এর জায়গায় কে, অর্থাৎ ধ্রুবক যে অংশটা আছে সেই ধ্রুবক অংশটুকে শুধু পার্থক্য চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, তুমি কি তাহলে বলতে পারো দুইটি সরলরেখার মধ্যে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য যদি থাকে তাহলেই তুমি চেহারা দেখিয়া বলিবা যে কি বলবা? রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের একেবারে সমান্তরালের খুঁটিনাটি যা সবকিছু তোমাদের বলা হয়ে গেল। তোমরা সিকিউ বলো, এমসিকিউ বলো, সবকিছু তোমরা করতে পারবে।
আসো প্রিয় শিক্ষার্থী, এই সমান্তরাল দিয়ে তোমাদের ছোট্ট একটা অঙ্ক করে দেই, তোমাদের সকলের ভালো লাগবে বলে আমি আশা করি। এর আগে এই কথাটা আরেকবার কনক্লুশন টানি। দুইটি সমান্তরাল রেখা হইলে, দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা প্রথমত বলেছি ঢালদ্বয় পরস্পর সমান। দ্বিতীয়ত বলেছি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান। তৃতীয়ত বলেছি a1 b2 - a2 b1 = 0। চতুর্থত আরেকটা কথা বলেছি, দুটি সরলরেখা সমান্তরাল হলে চেহারা দেখিয়ে চিনব আমরা, এক্স ওয়াই সমন্বিত যতটুকু রাশি আছে তা ঠিক থাকবে, শুধুমাত্র রেখাদ্বয়ের মধ্যে ধ্রুবকের পার্থক্য যদি থাকে তাহলেই আমি বলবো এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। আসো ছোট্ট একটা অঙ্ক দিয়ে তোমাদের সমান্তরাল রেখার আর এই জায়গাটা শেষ করি। দেখো একটা রেখা মনে করো 2x + 3y + 7 = 0। তোমরা লিখে নাও, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। যা এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। রেখার সমীকরণ নির্ণয় করো। যা কত বিন্দু দেবো তোমরা তোমাদের সুবিধা মতো একটা দিয়ে দাও, মনে করো -2 3 বিন্দুগামী। যা -2 3 বিন্দুগামী। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করি, এইমাত্র লিখছিলাম যে কোনো রেখা যদি যে কোনো রেখার সমান্তরাল হয় তাহলে আমরা সেখান থেকে লিখেছিলাম এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? সমীকরণটা হবে এইটুক, দেখো 2x + 3y। আমি বলেছিলাম এক্স ওয়াই সমন্বিত যতটুক রাশি আছে এইটা দেখো একই জিনিস লিখে ফেলেছি। এইখানে আছে 7, এইখানে 7 বাদে অপর যে কোনো ধ্রুবক হবে। কি হবে? নতুন যে সমীকরণটা হবে সেই সমীকরণের বেলায় শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। এখানে 7 আছে, 7 বাদে অপর যে কোনো রিয়াল নাম্বার হতে হবে। কি হলো? 7 বাদে অপর যে কোনো রিয়াল নাম্বার। আমরা এটাকে কে দ্বারা আখ্যায়িত করেছি বা কে দ্বারা প্রকাশ করেছি। তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এইটা? এখন তোমরা সকলে এর আগের প্রশ্নমালায় বলেছিলাম, কোন রেখা যদি কোনো নির্দিষ্ট বিন্দুগামী হয় অথবা কোন রেখার উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হয়। তাহলে দেখো এত রেখাটি কত বিন্দুগামী? -2 বিন্দুগামী। তোমরা লিখে নাও, যেহেতু রেখাটি -2 3 বিন্দুগামী, 2 3 বিন্দুগামী, যেহেতু রেখাটি -2 3 বিন্দুগামী। দেখো -2 3 বিন্দুগামী যদি হয় তাহলে কি আমি কি করতে পারি? দেখো 2 × -2 + 3 × 3 + k = 0। 2 × -2 2 × -2 + 3 × 3, অর্থাৎ x এর পরিবর্তে আমি বসাবো -2, y এর পরিবর্তে বসাবো আমি 3। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি কে এর মানটা কত আসছে। 9 - 4 5, তাহলে k = -5। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে কি বলতে পারো কে এর মান বসিয়ে যে সমীকরণটা পাবে, কে এর মান বসালে তুমি দেখো সমীকরণটা কি পাচ্ছ। আমি ওটা কাছাকাছি লিখি। কে এর মান বসালে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 2x + 3y - 5 = 0। তাহলে এই দুইটা রেখার মধ্যে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে। চেহারা দেখিয়া চিনিবার নিয়মের কথা বলেছিলাম যে এক্স ওয়াই সমন্বিত যতটুকু রাশি আছে এইটুক সমান থাকতে হবে, ওটার কোনো পরিবর্তন থাকা যাবে না। কিন্তু শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য, একদিকে -5 একদিকে 7। তাহলে কি আমাদের সরলরেখার দুইটি রেখার সমান্তরাল হওয়ার যাবতীয় কথাবার্তাগুলো আমরা শেষ করতে পারি? এটা তোমাদেরকে সকলে আমরা বলে ফেলেছি বা এটা শেষ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব, যেহেতু সমান্তরাল বলেছি স্বভাবত কারণেই তোমাদের মাঝে প্রশ্ন আসে, তাহলে লম্ব হওয়ার শর্ত কি? আসো আমরা লম্ব হওয়ার শর্তটাও তৈরি করে নেই। এখন তোমাদের লম্ব হওয়ার শর্ত তৈরি করতে যাচ্ছি। দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। প্রিয় শিক্ষার্থী,
এই পর্যন্ত তোমরা রেখে দাও। এবার চলে আসো লম্ব হওয়ার শর্ত। আমি এই জায়গাটুক একটু রেখে দিলাম ভবিষ্যতে কম্পেয়ার করার জন্য। সমান্তরাল সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত এইটুক কিন্তু আমি এখানে রেখে দিয়েছি তোমাদের ভবিষ্যতে সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্তের মধ্যে পার্থক্যটা কি আসে সেটা দেখানোর জন্য। সমান্তরাল এবং লম্ব হওয়ার পার্থক্য, শর্তের পার্থক্য কি একটার সাথে একটা কম্পেয়ার করার জন্য ওইটুক রেখে দিয়েছি, বাকিগুলো মুছে দিলাম। তোমাদের আবারও সেই আগের কথায় নিয়ে আসি। দুইটি সরলরেখা লিখলাম, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। যেহেতু দুইটা লিখবো তাহলে a1 b1 c1, আর একটা দেখো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা সরলরেখা এর একটা আরেকটার উপর লম্ব হওয়ার শর্ত কি, লম্ব কিভাবে হবে বা লম্ব হওয়ার শর্ত কি, বা কোন লম্ব হইলে চেহারাটা কেমন হবে, এই কাজগুলো করতে যাচ্ছি। তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখান থেকে ঢাল ইকুয়াল টু মাইনাস a1 বাই b1, এখান থেকে দেখো ঢাল ইকুয়াল টু মাইনাস a2 বাই b2, দুই দিকের দুইটা ঢাল পেয়ে আসছি। মনে কি আছে? একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম m1 m2 m2 ঢালদ্বয়ের গুণফল ইকুয়াল টু -1 যদি হয় তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব। সেইটাই কাজে লাগাবো। আমরা একটু আগে শিখিয়েছিলাম ঢালদ্বয়ের গুণফল -1। আসো প্রিয় শিক্ষার্থী, সেই কথাটাই তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের তৈরি করতে যাচ্ছি। দেখো m1 এর মান হচ্ছে a1 বাই b1 এর মাইনাস, আর এটার মান হচ্ছে a2 বাই b2 ইকুয়াল টু -1। তুমি লিখতে পারো a1 a2 ডিভাইডেড বাই b1 b2 ইকুয়াল টু -1। তুমি লিখতে পারো a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তুমি কি তাহলে এই কথাটা লিখে নিতে পারো? তাহলে কি আমি তোমাদের একটা ছোট্ট শর্ত লিখতে পারি, লম্ব হওয়ার শর্ত। এখানে এক এক করে লিখি। লম্ব হওয়ার শর্ত, প্রথম শর্তটা আমরা আগেই বের করে নিয়েছিলাম যে ঢালদ্বয়ের গুণফল -1। দ্বিতীয় শর্তটা আমরা এখন পেলাম a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। হোয়াট ইজ a1? a1টা হচ্ছে প্রথম সরলরেখার x এর সহগ। হোয়াট ইজ a2? দ্বিতীয় সরলরেখার x এর সহগ। তার মানে প্রথম সরলরেখার x এর সহগ গুণন দ্বিতীয় সরলরেখার x এর সহগ, এইটাই করলাম। প্লাস প্রথম সরলরেখার y সহগ গুণন দ্বিতীয় সরলরেখার y সহগ, এই দুইটা গুণ করে যোগ করলে তার মান যদি শূন্যের সমান হয় তখন আমরা বলবো রেখাদ্বয় পরস্পর লম্ব। তোমাদের কারো কি এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আশা করি প্রশ্ন থাকবে না। এবার আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি একটি সরলরেখার উপর লম্ব অপর একটা সরলরেখা, তার সমীকরণ কি করে লিখতে হয়। একটা সরলরেখার উপর লম্ব অপর একটা সরলরেখার সমীকরণ লিখতে চাচ্ছি। দেখো এই একটা সরলরেখা আমি লিখলাম x প্লাস by প্লাস c। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। এত রেখার উপর কি লিখতে চাচ্ছি? লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ। তোমরা যখন এই লম্ব রেখার সমীকরণ বের করতে যাবে তখন দেখো তোমাদের সেই আগের কথাটা আবারও স্মরণ করে দিতে চাচ্ছি। তোমাদের যাই করো না কেন, তোমাদের প্রথম কথা হলো এখানে ঢাল দেখতে হবে। তুমি দেখো এই ঢালটা, এই রেখার এই সমীকরণ নির্ণয়, লম্ব রেখার সমীকরণ নির্ণয়, ধরো এটা লিখে দিই নির্ণয়। এখন দেখো এই যে রেখাটা টানলাম, এই রেখার ঢালটাকে আমি m1 ধরলাম, তাহলে কি লিখতে পারি? a বাই b, তার বাম পাশে একটা মাইনাস চিহ্ন। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে লম্ব হওয়ার শর্ত হচ্ছে 1 নম্বর শর্ত ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে নতুন যে সমীকরণটা তুমি নির্ণয় করতে যাচ্ছ, ধরি নতুন সমীকরণের নতুন কি সরলরেখার এই সরলরেখার রেখার ঢাল m2। এই যে নতুন যে তুমি যেটা চাচ্ছ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ চাচ্ছ, সেই লম্ব রেখার যেটা হবে সেই রেখাটা নতুন সরলরেখার আমি ঢাল ধরে নিলাম m2। তাহলে আমি কি করতে পারি তোমরা একটু তাকাও। তাহলে
m1 গুণন m2 ইকুয়াল টু -1, m1টা কত -a/b গুণন m2 ইকুয়াল টু -1। আমি দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিলে আমি m2 ইকুয়াল টু পাচ্ছি b/a। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই যে নতুন ঢাল বের করলাম এ ব্যাপারে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এখন দেখো, আমার এখন দরকার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ আমি একটু উপরে লিখে ফেলি নাকি এখানেই লিখব? লম্ব রেখার সমীকরণ সূত্র কি ছিল? y ইকুয়াল টু যে কোনো সরলরেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। এই m এর মানটা কি? m হলো কি এখানে m2, তাহলে m2 এর মানটা কি? y ইকুয়াল টু পেলাম b/a ইন্টু x প্লাস c। তুমি একটু ক্যালকুলেশন করো, তুমি দেখো ay ইকুয়াল টু bx প্লাস ac। তুমি যদি এক পাশে নিয়ে যাও তাহলে কি তুমি বলতে পারো bx মাইনাস ay প্লাস ac, ac এর পরিবর্তন ac ইকুয়াল টু 0। আমি যদি a এবং c দুইটাই ধ্রুব সংখ্যা, আমি যদি এটাকে একটু ছোট্ট করে লিখতে চাই তাহলে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। দেখো তো বাবারা, এই রেখা আর এই রেখার মধ্যে দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই রেখার উপর এই রেখার লম্ব, তাহলে সেই যে নতুন রেখাটা পেলাম সেই রেখার পার্থক্যটা কি হবে সেটা তোমাদের আমি নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কি হলো, আমরা একটু লক্ষ্য করে দেখব, দুইটা পাশাপাশি লিখে একটু দেখো। তুমি পাশাপাশি যদি লেখো তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হলো এইটা। এখন দেখো, তুমি একটু তাকাও, a চলে গেল কার কাছে? y এর কাছে। b চলে গেল কার কাছে? x এর। আমরা এখন একটু সিদ্ধান্ত নেই, কোন সরলরেখার উপর লম্ব কোন সরলরেখার সমীকরণ হবে, ওই সরলরেখার x এর সহগ চলে যাবে y এর ঘাড়ে, y চলে আসবে x এর ঘাড়ে, মাঝখানে চিহ্ন হবে পরিবর্তন। কি হলো, কোন সরলরেখার উপর কোন সরলরেখা যদি লম্ব হয়, প্রথম সরলরেখার x এর সহগ চলে যাবে y এর ঘাড়ে, আর y সহগ চলে আসবে x এর ঘাড়ে, মাঝখানে চিহ্ন হবে পরিবর্তন, আর যথা নিয়মের যে কোনো একটা কনস্ট্যান্ট কে বসবে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারছি যে কিভাবে একটা রেখার উপর আর একটা রেখা লম্ব হয়, সেই লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পেরেছি। আশা করি তোমাদের এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা চেহারা দেখব। চেহারা দেখো, আমি একটু অঙ্ক দিয়েই বলি, আবার একটু আগে যে কথাটা লিখেছিলাম, এই এত রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটাকে ফিনিশিং করতে চাচ্ছি। এই রেখার উপর লম্ব, আর কি বলি, মনে করি অন টু বিন্দুগামী। এত রেখার উপর লম্ব এবং অন টু বিন্দুগামী। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখার সমীকরণ, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, সমীকরণ যখন নির্ণয় করতে হবে তখন তুমি একটু তাকাও। এইমাত্র আমি চেহারা দেখিয়াছি নিবার নিয়মের কথা বলেছি। x এর সহগ y এর ঘাড়ে, y সহগ x এর ঘাড়ে, মাঝখানে চিহ্নের পরিবর্তন এবং প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট। এরকম থাকলেই আমরা বলবো একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব। আসো প্রিয় শিক্ষার্থী, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে আমরা চলে যাই 3x মাইনাস 2y প্লাস k ইকুয়াল টু 0। 3x মাইনাস 2y, 3x মাইনাস x এর সহগ y এর ঘাড়ে, y সহগ x এর ঘাড়ে, মাঝখানে চিহ্নের পরিবর্তন, প্লাস যে কোনো একটা ধ্রুবক। আমরা কি তা লিখতে পেরেছি? এখন তুমি তোমার স্বভাবত নিয়মে চলে আসো। কোনো রেখার উপর কোনো রেখার লম্ব হলে, কোনো রেখার উপর কোনো রেখার লম্ব হলে এই কথাটা পাবো। আর ওই রেখাটা যদি কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে কি আমরা বলতে পারি ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হবে? হ্যাঁ, তাহলে বলতে পারো যেহেতু রেখাটি বা উহা কি হবে, অন টু বিন্দুগামী বা বিন্দু দিয়ে গমন করে, যাই বলো না কেন,
অন্টু বিন্দুগামী বলতে পারো, অথবা অন্টু বিন্দু দিয়ে গমন করে কথাটা বলতে পারো। তাহলে কি হলো, 3 × 1 - 2 × 2 + k = 0। প্রিয় শিক্ষার্থী, তুমি ক্যালকুলেশন করলে কে এর মান দেখো পাচ্ছ 1। কে এর মানটা যদি তুমি তোমার সমীকরণে বসিয়ে দাও, তাহলেই তুমি একটা রেখার উপর লম্ব অপর যে কোনো রেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। এখন তুমি কে এর মানটা বসাও, তাহলে তোমার উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে 3x - 2y + 1 = 0। তাহলে তোমরা আশা করি প্রথমত দুইটি রেখার অন্তর্গত কোণ এইটা শিখলা, এরপর শিখলা কি দুইটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত, তারপর কি শিখলা দুইটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে তুমি মধ্যবর্তী কোণ, সমান্তরাল এবং লম্ব, আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। এখন তোমাদের আর ছোট্ট একটা কথা আছে, সেই ছোট্ট সূত্রটা যদি দেখাতে পারি তাহলেই তোমার এই প্রশ্নমালার সূত্রগুলো হয়ে যাবে। তোমরা সবাই আবার একটু তাকাও আমার বোর্ডের দিকে, দেখো আমি কি লিখি। প্রথম দেখো, আমি এখন বলতে চাচ্ছি যে কোনো দুইটি সরলরেখা, একটা সরলরেখা দেখো a1x + b1y + c1 = 0, আর একটা সরলরেখা ধরো a2x + b2y + c2 = 0। আমি এই দুই রেখার একটু চিত্র এঁকে নেই। এই একটা রেখা মনে করো, এই একটা রেখা, এই দুই রেখার ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই যে ছেদবিন্দুটা, এটাকে আমি ধরে নিলাম x1 y1। দুইটি রেখার ছেদবিন্দু বের করার পদ্ধতি তোমরা শিখে আসছো, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন এবং নির্ণয়। কি কি শিখেছিলা? অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপক এবং নির্ণয়। কোথায় শিখেছিলা? মনে কি পড়ে? শিখেছিলা 9-10-এ। সেই 9-10-এর সূত্রকে কাজে লাগিয়ে আমি মনে করি প্রথম ধরে নিয়েছি এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু যেটা x1 y1। ছেদবিন্দু মানে কি? ওই বিন্দু দিয়ে প্রথম রেখাটা স্যাটিসফাই হবে, ওই বিন্দু দিয়ে দ্বিতীয় রেখাটাও স্যাটিসফাই হবে। তাহলে কি তুমি এইটাকে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে তুমি লিখতে পারো a1 x1 + b1 y1 + c1 = 0, ধরলাম এটা 3। আবার তুমি লিখতে পারো a2x b2 y1 + c2 = 0, ধরলাম এটা 4। আশা করি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই, কারণ কি যে কোনো রেখার উপর যে কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দিয়ে রেখাটা স্যাটিসফাই হবে, এটা আমাদের সকলের জানা। আমি কি এখন একটু এভাবে লিখতে পারি কিনা প্রিয় শিক্ষার্থী? এরকম লিখতে পারি কিনা? এই a2 x1 + b2 y1 + c2 = 0। কে হচ্ছে ইচ্ছাধীন যে কোনো ধ্রুবক, কে হচ্ছে ইচ্ছাধীন যে কোনো ধ্রুবক। আমরা কি এখন বলতে পারি? তুমি কি এই কথাটাকে সিদ্ধান্তে আসতে পারো কিনা? প্রিয় শিক্ষার্থী, যদি তুমি সিদ্ধান্তে আসতে পারো তাহলেই তোমার কথাটা শেষ হয়ে যাবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে, দেখো এইটুক কে স্যাটিসফাই করেছে? এই বিন্দু দিয়ে। কোথায়? এই। আবার এই রেখাটা কে স্যাটিসফাই করেছে? এই বিন্দু দিয়ে, এইটা। তাহলে এই পুরো রেখাটাই আমরা কি তাহলে বলতে পারি x1 y1 দ্বারা সিদ্ধ করে? অবশ্যই পারি। প্রথম পার্টটা x1 y1 দ্বারা সিদ্ধ করেছে, দ্বিতীয় পার্টটাও যেহেতু x1 y1 দ্বারা সিদ্ধ করেছে, তাহলে পুরো রেখাটা, নতুন যে রেখাটা আঁকলাম সেই রেখাটা অবশ্যই x1 y1 দ্বারা সিদ্ধ হয়। তাহলে কি আমি বলতে পারি যে একটু দেখো এই রেখা এবং এই রেখার ছেদবিন্দুগামী, এই ছেদবিন্দুগামী দিকে হতে পারতো, আমি লাল দেখো অন্য কালি দিয়ে দেখাচ্ছি, যে কোনো দিকে হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে। অর্থ হলো এই যে প্রথম যে দুইটা রেখা যে জায়গাটায় ছেদ করেছে সেই ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ বের করতে হলে আমি কি তাহলে বলতে পারি a1x + b1y + c1 + k × a2x + b2y + c2 = 0। তাহলে তোমাদের সিদ্ধান্তের পালা। দুইটি রেখার ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ, আমি এটাকে সংক্ষেপে বলি, প্রথম রেখা প্লাস k × দ্বিতীয় রেখা = 0।
প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, সিদ্ধান্তের পালা শেষ। এইটা তোমাদের কাজে লাগবে আমি যখন অঙ্ক করাবো। দুইটি রেখার ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ, দুইটি রেখার ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ। আমরা তাহলে সিদ্ধান্ত হচ্ছে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। কে হচ্ছে ইচ্ছাধীন যে কোনো ধ্রুবক। আসো প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ সূত্রটা তোমাদের বলে যাই, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকিবে না। আমি এত সময় দুইটি সমীকরণ বলেছি, এবার আমি বলতে চাচ্ছি তিনটা সমীকরণ। আমি এত সময় বলেছিলাম দুইটা সমীকরণ, দুইটি রেখার সমীকরণ। দেখো, এই একটা রেখা, এই একটা রেখা, এটাকে বললাম 1, এটাকে বললাম 2। এখন আমি আরেকটা রেখা বলতে চাচ্ছি, এটাকে বললাম 3 নম্বর রেখা। এই 3 নম্বর রেখাটা আমি ধরে নিলাম। দেখো, এইটা হলো 3 নম্বর রেখা। তোমরা কি এখন বোর্ডের দিকে তাকিয়ে বলতে পারবা এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে গমন করে? তোমরা কি তাহলে বলতে পারো এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে গমন করে? এখন প্রথম যে দুইটা রেখার ছেদবিন্দু পেলাম, সেই ছেদবিন্দু দিয়ে তৃতীয় রেখাটা স্যাটিসফাই হবে। প্রথম যে দুইটা রেখা আমি 1 আর 2 লিখেছি, সেই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে তৃতীয় রেখাটি সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ যদি হয়, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাবো, এর সহগগুলো দ্বারা, এর সহগগুলো দ্বারা, এই যে সহগগুলো দ্বারা, এটা কিন্তু আমি প্রমাণ দেখালাম না। দুইটি রেখা যদি ছেদবিন্দু দিয়ে যদি আরেকটা রেখা যায়, তখন তিনটা রেখাই একই বিন্দু দিয়ে গমন করে। তার মানে তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে তার সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান, গঠিত নির্ণয়কের মান 0। সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান 0। এটা কিন্তু আমি প্রমাণ দেখালাম না। প্রমাণ আমি দেখাতাম যদি কিনা আগের অঙ্কটা না দেখাতাম। এইটা এবং এইটার ছেদবিন্দু বের করবে গতানুগতিক উপায়ে, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন এবং নির্ণয়। তোমরা সকলে যদি ওইটাকে এভাবে লিখতা, x/y/ আর 1/, দিয়ে তুমি তোমার বজ্রগুণন পদ্ধতি বের করে x এবং y এর মান বের করতা, করে এই সমীকরণের x এর জায়গায় y এর জায়গায় যদি বসিয়ে দিতা, তারপরে দেখতা এই কথাটা চলে আসতো। তাহলে আমি শুধু সিদ্ধান্তটা বললাম, আমি কিন্তু করলাম না, আমি শুধু সিদ্ধান্তটা বললাম। দুইটি রেখার ছেদবিন্দুগামী অপর যে কোনো রেখার সমীকরণ হচ্ছে, একটু আগে বললাম, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। কে হচ্ছে ইচ্ছাধীন যে কোনো ধ্রুবক। আর তিনটি রেখা যদি একই বিন্দু দিয়ে গমন করে, অর্থাৎ ইহারা যদি সমবিন্দু হয়, তাহলে আমরা বলবো ওই রেখাত্রয়ের, কি বলছি, সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান 0। ওই রেখাত্রয়ের সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান যদি 0 হয়, তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে রেখা তিনটি সমবিন্দু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে এই প্রশ্নমালার যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো বুঝতে পারলে। আজকে বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই সূত্রগুলো একটু ভালো করে পড়বে। আমি তোমাদের আগামী দিন এই প্রশ্নমালার অঙ্কগুলো করে দিব যতদূর পারি। প্রত্যেকটা নিয়মের, প্রত্যেকটা সূত্রের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, আমি প্রত্যেকটা সূত্র থেকেই তোমাদের যাত্রা করব, যাতে কোনো জায়গায় কোনো কিছু বাদ না থাকে। তোমরা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার তোমাদের সাথে যথাসময়ে দেখা হবে, এই কামনা করে এখানেই শেষ করছি।